তোর সাহস তো কম না আমার মা আর বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস। বারান্দায় ছিল লম্বা একটা বাঁশ, ওইটা দিয়ে উড়াধুরা মারতে লাগলাম। ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে। শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম। আম্মু আর ঈশা আমাকে ধরে। ঈশা বলল, ভাই ছেড়ে দে। আমি বললাম, ছাড় আমাকে। কত বড় কলিজা শালার, আমার মাকে বিয়ে করবি, আয় আজকে দেখাই। মেম্বার ঘর থেকে বেরিয়ে বলে, তোরে আমি দেখে নিব, এই কথাটা মনে রাখিস। আমি বললাম, আম্মু আমাকে ছাড়ো তো, শালাকে আজকে মেরে ফেলবো। ঈশা বলল, ভাইয়া শান্ত হ। আমি বললাম, কিভাবে শান্ত হব বল, আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল তোদের নিয়ে। এই বলে কান্না করতে লাগলাম। আম্মু বলল, বাবা কান্না করিস না, ও একটা খারাপ মানুষ, তাই বলে কি আমাদেরও খারাপ হতে হবে? আমি বললাম, ও কি কথা বলে গেল আম্মু? আম্মু বলল, বাবা তুই একটু শান্ত হ। বিকালে আমাদের বাড়িতে অনেকে এসেছে। আমি নাকি মেম্বারকে বিনা কারণে মেরেছি, মুরব্বীরা আমার বিচার করবে। মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গিয়েছিল। আমি গ্রামের ছেলে বলে মুরব্বীরা মামলা করতে দেয়নি, তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার করতে এসেছে। আমি সবার মাঝে বসে আছি। মেম্বার বলল, আমি এর সুস্থ বিচার চাই, আমাকে বিনা কারণে মারা। আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম, এজন্য আমাকে মারছে। আমি বললাম, মিথ্যা কথা আমার সামনে বলবি না। মুরব্বী বলল, তোমার সাহস তো কম না, একে তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছো, আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো। মেম্বারকে সবাই মিলে অনুমতি দেওয়া হলো তার ইচ্ছা মতো আমাকে জুতা দিয়ে মারবে। মেম্বারও তাই করলো। আমি শুধু মুখ বুজে সহ্য করছি। জানি এখন যদি বলি মেম্বার আমার মা বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, তাহলে কেউই আমার কথা বিশ্বাস করবে না। আমাকে মারতে মারতে মেম্বার হাঁপিয়ে গেছে। শেষে বলল, কালের ভেতরে আমার টাকা দিবি, কই থেকে দিবি এটা বলতে পারবো না। আর আমার মেয়ের সাথে তোর বিয়ে তো দূরের কথা, তোর মুখটাও দেখতে চাই না আমি। বলে সবাই চলে গেল। আম্মু আর ঈশা কান্না করছে। আম্মু বলল, গরিবের কেউ নাই রে বাবা, বিনা কারণে তোরে মেরে চলে গেল। আমি বললাম, আম্মু আমরা আর এই গ্রামে থাকবো না, এভাবে চললে সবাই আমাদের অপমান করবে। ঈশা বলল, হুম ভাইয়া, আমাদেরকে অনেক বড় হতে হবে। আম্মু বলল, তাহলে তুই এখন কি করতে চাস? আমি বললাম, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। আমার ভাবতেও খুব কষ্ট হয় মা, নিজের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, তাও আবার মা বোনকে নিয়ে। আম্মু বলল, এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ঈশা বলল, ভাইয়া তাহলে মেম্বারের টাকা দিবি না? আমি বললাম, দিব, তবে আগে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই। ঈশা বলল, কিন্তু আমরা কই যাব? আমি বললাম, শহরে যাব, তোর যত দরকারি কাগজপত্র আছে সবগুলো রেডি করে রাখ। ঈশা বলল, ঠিক আছে ভাইয়া। ফোনটা বের করে রাত 11টার 3টা টিকিট কাটলাম। দেখতে দেখতে প্রায় 10টার মতো বেজে গেল। আর আমাদের গ্রামে 9টার পর সবাই ঘুমিয়ে পড়ে। আমরা তৈরি হয়ে রওনা দিলাম। চোরের মতন হেঁটে যাচ্ছি। এখন সবাই জানে মেম্বার যে আমার কাছে টাকা পায়, কপাল খারাপ থাকলে যা হয়। কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে বাসে উঠে পড়লাম। মা আর বোন সামনে বসেছে, আর আমি পেছনে। আমার সাথে একজন মুরব্বী বসেছে। মুরব্বী বলল, তা বাবা তুমি কই যাবা? আমি বললাম, জি আঙ্কেল ঢাকায়। আপনি? আঙ্কেল বলল, আমিও ঢাকায় যাব। তা ঢাকায় কিসের চাকরি করো তুমি? আমি বললাম, কিছু করি না আঙ্কেল। আর কার কাছে যাব, কি করব কিছুই এখনো জানি না। আঙ্কেল বলল, মানে তুমি কি বলতেছো? কিছুই বুঝলাম না। আমি বললাম, না মানে আপনার কাছে বলবো। আঙ্কেল বলল, আমি তোমার বাবার বয়সী, আমাকে বলতে পারো। আমি বললাম, আসলে হয়েছে কি? এরপর সবই তাকে বললাম। এই জন্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। আঙ্কেল বলল, এমন মেম্বার যেন আর কারো গ্রামে না হয়, এটাই দোয়া করি। আর তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো, আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি থাকে। আমি বললাম, আঙ্কেল আমাকে এভাবে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তাই চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে কোথায় উঠবো। কিন্তু আঙ্কেল আপনাকে বাসা ভাড়া কত দিতে হবে? আঙ্কেল বলল, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বললাম, জি এবার এইচএসসি এক্সাম দিয়েছি, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। আঙ্কেল বলল, তোমাকে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে না, আমার 2টা মেয়ে আছে, তুমি শুধু ওদের একটু টিউশনি করায়ও। আমি আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম,